চাইতে। সো পরীক্ষার কালকে পেছানো হয়েছে, তোমরা এবং ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিয়ে দাও। তো আমাদের অনেকেরই জিনিসটা হয়, আই হেট ম্যাথ বাট লাভ কাউন্টিং মানি। তোমার মোটামুটি ম্যাথ হেট করলে আমরা সবাই টাকা গুনতে মোটামুটি সবাই পছন্দ করি। অর্থনীতির মূল বলা হইলেও বাস্তবে টাকা আমাদের অনেক প্রয়োজন। তো ওরা লোকজন কাউন্ট করছে, যদি এখানে বানান ভুল আছে, 12 of 8 people are bad in math. So যেটি লিখছে ও কি ম্যাথে রাইট, মানে ও ম্যাথে কতটুকু ভালো, সে 12 of 8 people। সো এটা আসলে একটা ফান, কারণ এটা হচ্ছে যে 8 of 12 people, সে লিখছে উল্টা, তার মানে সে ম্যাথে দুর্বল, যে লিখছে সেও ম্যাথে দুর্বল। তোমার বলা হয়ে থাকে ম্যাথে খুব দুর্বল। তোমার হচ্ছে যে তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে অন্তত যেটা, আমাদের দেশে আমি যে কারণটা পাইছি সেটা রিপিটেটিভ লার্নিং আমাদের দেশে। হ্যাঁ, তো রিপিটেটিভ লার্নিং মানে হচ্ছে আমাদের স্যাররা হচ্ছে ক্লাসে আসে, তারপরে একটা অঙ্ক করাই দেয়, একটা অঙ্ক করাই দেয়, আমরা এটা খাতায় তুলি, তারপরে এটা আবার হোমওয়ার্ক করি, তারপরে আমরা আবার হচ্ছে যে এটা ক্লাস টেস্ট হয়, তারপরে প্রথম সাময়িক পরীক্ষা হয়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়। কিন্তু আমি জানি না এটা আমি এমনি কেন করতেছি, এটা এমনি কেন করবো, এটা এটা এমনি সূত্র, এটা এমনি কেন হবে, এটা জিনিসটা আসলে কি সেটা আমরা আমাদের স্যাররা ভালো করে বুঝে না বলেই। শহরের ব্যাপারে আমি জানি না, কারণ আমি শহরে পড়াশোনা করি নাই, আমি স্কুল স্কুল গ্রাম থেকে পড়ছি। আর কলেজ হচ্ছে চিটং কলেজ, শহর থেকে। তো আমি আমার বাস্তবতা বললাম, গ্রামের স্কুলগুলো সম্পর্কে আমি জানি, গ্রামের স্কুলগুলোতে স্যাররা এমনি পড়ায়, শহরগুলোর সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। তো তোমরা যদি নিজে কখন টিচার হও, আমি জানি তোমরা অনেকে টিচার হবা এখান থেকে, যারা টিচার হবা, তো তুমি অবশ্যই চেষ্টা করবা। তোমার একটা সময় আমি স্কুলে পড়াইতাম অনেক আগে, তখন তোমার জবের পাশাপাশি স্কুলে ক্লাস নিতাম শুক্র শনিবারে, এখন তো আর টাইম হয় না। সো তোমরা অনেকেই টিচার হবা, তো যদি তুমি কোথাও টিচার হও, তুমি চেষ্টা করবা যারা স্টুডেন্ট তোমার, তাদেরকে তুমি একদম ফান্ডামেন্টাল জিনিসপত্র থেকে, একদম বেসিক থেকে জিনিসপত্র ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে, একটা টপিক তুমি যদি ওকে প্যারাটাগুলো এতে করতে পারো, তোমার ওর মানে ওর লাইফে তুমি হবে একটা ব্লেসিং। যদি একটা 6 7 8 9 এর বাচ্চাকে তুমি যদি তার ইংলিশ ম্যাথ বেসিক গুলো তুমি ডেভেলপ করতে পারো। ওকে, সো অনেকের কাছে ম্যাথ হচ্ছে জাস্ট লাইক ওয়াচিং এ ফরেন মুভি, না উইদাউট সাবটাইটেল। আচ্ছা, চলো। তো লোকজন বানাচ্ছে এটা, ম্যাথ হচ্ছে মেন্টাল অ্যাটাক টু হ্যান্ডসাম স্টুডেন্ট। অনেকে মনে করে যে হ্যান্ডসাম স্টুডেন্টরা হচ্ছে ম্যাথ পারে না, যদিও কথাটা একদম সঠিক না। তোমার হ্যান্ডসাম স্টুডেন্টরা ম্যাথ পারতে পারে। এক বিখ্যাত লোক বলছিল ওর যদি জীবনে 1 ঘন্টা থাকতো, সো সেখানে 1 ঘন্টার মধ্যেই সে সেটা ম্যাথ করে কাজে লাগাইতো। ওকে, চলো আমরা প্রথম গুণিত ধারা আমরা একটু ফর্মুলা গুলো প্র্যাকটিস করি। তো এখন আসো, গতকাল আমরা যে ধারাটা আমরা পড়িয়েছিলাম সেটা ছিল এরকম, ধরো প্রথমটা হলো 3, তারপরটা হচ্ছে 6, তারপরটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 12, তারপরটা 15, ডট ডট ডট। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ দেয়, তাহলে তাদের যে অন্তর বা তাদের যে বিয়োগ ফল সেটা হলো 3। 9 থেকে 6 বিয়োগ দিলে সেটা হচ্ছে 3, 12 থেকে 9 বিয়োগ দিলে সেটা হচ্ছে 3। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে যে পরপর দুটা পদের মধ্যে বিয়োগফল বা অন্তর হচ্ছে ইকুয়াল, সেই জন্য এই ধারাটার নাম দিয়েছিলাম সম অন্তর ধারা বা সমান্তর ধারা বা সংক্ষেপে শান্ত ধারা। তো আজ আমরা যে ধারাটা নিয়ে পড়বো, এইখানে তাহলে আমাদের প্রথম হচ্ছে 3, তারপরটা হচ্ছে 6, আগেরটার মধ্যে ঠিক আছে, কিন্তু তারপরটা হয়ে গেল 12, তারপরটা 24, তারপরটা 48। এখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে আমরা প্রথম দেখলাম এটা শান্ত ধারা কিনা, দেখি 6 আর 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, 12 আর 6 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 6, তার মানে এটা অবশ্যই শান্ত ধারা না। এবার আমরা দেখি এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ আসতেছে 2, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে, ভাগশেষ না সরি ভাগফল, তাও ভাগফল আসতেছে 2, চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি তাও ভাগফল আসতেছে 2। তার মানে এই ধারাটা গুণ আকারে বাড়ছে, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, 6 ইন্টু 2 12, 12 ইন্টু 2 24, 24 ইন্টু 2 48, মানে 2 গুণ 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 করে এটা বাড়ছে। এদেরকে বলা হয় গুণোত্তর ধারা। সো আমরা সমান্তর ধারার মধ্যে অনেকগুলো সূত্র পড়েছিলাম, তো গুণোত্তর ধারার মধ্যে অবশ্যই এখানে এত বেশি সূত্র আর এখানে কিছু নাই, এখানে জাস্ট আমরা দুটো সূত্র জানলেই হবে। এখানে হচ্ছে একটা হচ্ছে আমাদের n তম পদের সূত্র,
আর একটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। সো আমরা এখানে আর অসীমতক একটা সমষ্টি আমরা পাবো সেটা সামনে। তো মোটামুটি এই দুটো দিয়ে তাহলে আমরা এই ধারাটা যদি একটু বিশ্লেষণ করি, এখানের মধ্যে 3, 6, 12, 24 আমরা দেখি এখানে প্রথমটা হলো 3, তারপর যোগ করতে 6, তারপর আমরা এর সাথে যোগ করব 12, তারপর হচ্ছে তোমার 24, তারপরে ডট ডট ডট। আমরা যদি দেখি এখানে প্রথম পদ হচ্ছে আমাদের 3, এই পদটা হচ্ছে আমাদের 3 ইন্টু 2 প্লাস এই পদটা হচ্ছে আমাদের 3 ইন্টু 2 স্কোয়ার, এই পদটা হচ্ছে আমাদের 3 ইন্টু 2 কিউব, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু 1। সবাইকে একমত? এরকমই তো, রাইট? ওকে, তো এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু লিখলাম 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। কোনো অসুবিধা আছে লিখলে? কোনো অসুবিধা আছে কিনা এখানে? নাকি জিনিস একই আছে? একই আছে, একই আছে নাকি অসুবিধা আছে? একই আছে কিনা? একই জিনিস আছে। তুমি ভাই এটা কেন লিখলে? এটা একটু সুন্দর করে লিখলাম, জিনিসটা একটু সৌন্দর্য। হ্যাঁ, আমরা তোমার হচ্ছে যে ধরো একটা শশা, তুমি মেহমান আসলো বাসায়, ধরো আমি তোমার বাসায় গেলাম, তুমি ভাই শশা খান, তুমি এটা শশা আমার দিকে আগাই দিলা, এটা আমি কেমনে খাবো? এটা তুমি এটা চাবা এখানে, এটা ওটা না করে তুমি তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ছুরি দিয়ে এটাকে স্লাইস করে এটাকে হ্যাঁ কেটে 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 একটা ফ্রিজের মধ্যে তুমি এখানে সুন্দর একটু সল দিয়ে তুমি পরিবেশন করলা যে ভাইয়া এটা হচ্ছে কিউকাম্বার স্লাইস। জিনিসটা খুব সুন্দর লাগবে, তাই না? এটা খেতে অনেক ভালো লাগতো। হ্যাঁ, কিউকাম্বার স্লাইস, এটা তুমি আমাকে দিছো খাইতে। আমি এই জিনিসটা সাজালাম আর কি। সাজানোর কারণে কি হয়েছে, জিনিসটাকে গোছানো লাগতেছে। কি গোছানো লাগতেছে? এটা হচ্ছে আমাদের প্রথম পদ, তাই না? এটা বললাম এ, এটা প্রথম পদ, তার নাম হলো এ। এটা প্রথম পদ, তার নাম হচ্ছে এ। এই টুটো হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, আমরা এর নাম দিলাম রেশিও আর। তাহলে এখানে আর আছে, এর লগে একটা আর আছে। এটা হচ্ছে আমাদের এই দেখো 1 নাম্বার পদ 1 আছে, 2 নাম্বার পদে এখানে 2 আছে, 3 নাম্বার পদে এখানে 3 আছে, 4 নাম্বার পদে এখানে 4 আছে। তাহলে আমরা যদি বলি এখানে, তাহলে আমাদের যদি বলি যেটা 10 নম্বর পদ কত হবে, তাহলে আমরা 10 নম্বর পদ হবে 3 ইন্টু 2, এখানের মধ্যে 10 বিয়োগ 1, এরকমই তো হবে, তাই না? কারণ এখানে 1 নম্বর পদ 3 ইন্টু 2 1 মাইনাস 1, 2 নম্বর পদ 3 ইন্টু 2 2 মাইনাস 1, 3 নম্বর পদ 3 মাইনাস 1, 10 নম্বর হলো 10 মাইনাস 1। তো 20 নম্বর পদ তখন তুমি বলবা এটা 3 ইন্টু 20 মাইনাস 1। তাহলে n তম পদ হবে 3 ইন্টু 2 n মাইনাস 1, রাইট? তাহলে এটা হলো আমাদের প্রথম পদ, এটা হলো আমাদের সাধারণ অনুপাত। তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের n তম পদের সূত্র। ওকে, তাহলে আমরা এখানে এটা তো ঝামেলা লাগছে তাসলিমা? ওকে, তুমি এগুলো সব ভুলে যাও, এটা সব বাদ। হ্যাঁ, এগুলো সব বাদ, এগুলো সব ভুলে যাও তুমি, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো বোঝা লাগবে না, যাও এগুলো বাদ, এটা বাদ। জিনিসটা বুঝতে পারছি, সূত্রটা আসছে এভাবে না? ওকে, এগুলো বাদ। তুমি শুধু এটা মনে রাখো, সেটা হচ্ছে n তম পদ গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। শুধু এটা মনে রাখলে হবে, বাকি আর কিচ্ছু তোমার মনে রাখা লাগবে না। ও থার্ড পদটা এটা, মানে আমি এই 1 কে সুন্দর করে লিখলাম 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, এই 2 কে লিখলাম 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এই 2 কে লিখলাম 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, এই 3 কে লিখলাম 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। কেন? একটা নির্দিষ্ট প্যাটার্ন নিয়ে আসার জন্য, একটা প্যাটার্ন আনার জন্য, দুটা দেখতে সিমিলার লাগার জন্য। ধরো তুমি চোখে যে কাজল লাগাও, তো একটাতে যে কালো লাগাও, ওটাতে কি লাগাও, ওটাতে কালো লাগাও, কেন কালো লাগাচ্ছ? দুটা দেখতে সিমিলার লাগানোর জন্য, সিমিলার প্যাটার্নে আনার জন্য। তো এখন এখানে আমরা সবগুলো একটা সিমিলার প্যাটার্ন আনছি। তো প্রথম পদ হচ্ছে আমাদের এখানে এ আর 1 মাইনাস 1, দ্বিতীয় পদ এ আর 2 বিয়োগ 1, তৃতীয় পদ এ আর 3 বিয়োগ 1, তাই না? ও এটা হচ্ছে প্রথম পদ, আরটা হচ্ছে রেশিও সাধারণ অনুপাত। কেন বের করা? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করা। ঠিক আছে, ওকে, এগুলো সবই ভুলে যাও, এগুলো কোনো কিছু মনে রাখা লাগবে না, এগুলো সব বাদ। তোমাকে মনে রাখা লাগবে শুধু এইটা, n তো বাদ এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এইটাই মনে রাখা লাগবে। আর সব ভুলে যাও, হ্যাঁ, কঠিন হলে বাদ, সেগুলো বোঝার কিছু নাই আর। এটা বুঝতে পারছো তো না? সূত্রটা আসছে ওখান থেকে। এই একটা মনে রাখবা, নাম্বার 1। নাম্বার 2 সমষ্টির সূত্র কি? তাহলে এখানের মধ্যে একটা মাত্র সূত্র আছে সমষ্টির,
সেটা হচ্ছে এখানে সমষ্টির সূত্র হচ্ছে এখানে a টু দি পাওয়ার 1 ডিফার্স r টু দি পাওয়ার n, নিচে 1 ডিফার্স r। হোয়াট ইজ ডিফার্স? ডিফার্স মানে হচ্ছে যে বড় তার চেয়ে ছোটটা বিয়োগ। যদি 1 বড় হয় তাহলে 1 থেকে r টু দি পাওয়ার n বিয়োগ, আর যদি r টু দি পাওয়ার n বড় হয় r টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে এই একটা সমষ্টির সূত্র আছে, এটা প্রমাণ দিতে চাইলে 19 এর বইয়ের মধ্যে প্রমাণ লেখা আছে খুব সুন্দর করে, দেখতে পারো। সো এটা হচ্ছে সমষ্টির সূত্র, এটা হচ্ছে nতম পদের সূত্র। এই দুইটা মনে রাখলেই এখানের মধ্যে আমাদের আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে nতম পদ ar n - 1 আর সমষ্টি হচ্ছে a * 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। হ্যাঁ, বড় হই যে বড় তার চেয়ে ছোটটা বিয়োগ হবে, হ্যাঁ, আর বড় হলে r থেকে 1 বিয়োগ হবে। তাহলে আমরা এখন প্রবলেম সলভ করি। কোনটা? এটা এক্সপ্লেন, এটা এক্সপ্লেন এখন করবো না। এটা অনেক প্রুফ করতে গেলে, এটা প্রুফটা অনেক লম্বা একটা প্রুফ আছে, সুন্দর একটা প্রুফ লেখা আছে 19 বইয়ের মধ্যে, তুমি দেখলে বলবা। ওকে, চলো আমরা হচ্ছে একটা গুণোত্তর অনুক্রমের, আমরা তৃতীয় পদ বলছে 20, ষষ্ঠ পদ বলছে 160। তাহলে আমরা তৃতীয় পদ মানে কি? যেমন মানে হচ্ছে তাইলে a আর 3 বিয়োগ 1 ইকুয়াল টু 20। আর বলছে আমাদের ষষ্ঠ পদটা, ষষ্ঠ পদ কত হবে? a আর 6 বিয়োগ 1, তাইলে ষষ্ঠ পদ হচ্ছে 160। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? এখানে আমরা পাচ্ছি a r স্কয়ার ইজ ইকুয়াল টু 20, পাচ্ছি a r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 160। এটাকে আমরা দেই 2 নাম্বার, এটাকে আমরা দেই 1 নাম্বার। তাইলে এখন আমরা 2 নাম্বারকে যদি মেজারমেন্ট আরেকবার, ও কোশ্চেনটাকে জাস্ট এখানে আমরা প্লেস করলাম। আমরা কোশ্চেন আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে গুণিতক ধারার এনতম পদ যে সূত্র, এনতম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n - 1। এটা হচ্ছে প্রথম পদ, আর হলো সাধারণ অনুপাত। এখানে আমাদের তৃতীয় পদ, তাহলে a r 3 বিয়োগ 1 ইকুয়াল টু 20। ষষ্ঠ পদ হচ্ছে a r 6 বিয়োগ 1, 160। প্রশ্নটা এখানে লিখলাম। ওকে, সো আমাদের প্রশ্ন বলছে প্রথম পদটা কত, এর মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে পাচ্ছি a r স্কয়ার 20, a r 5 160। আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ, তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের a r 5 আর 1 নাম্বার হচ্ছে a r স্কয়ার, a r স্কয়ার, ওখানে হচ্ছে আমাদের 160 হচ্ছে 20। কি করলাম যে 2 নাম্বারকে আমরা 1 নাম্বার দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করলে কি আসে আমাদের? এখন এখানে আমাদের a কাটাকাটি যায়, আর থাকলে আমাদের এখানে কত? আর কি হবে? ভাগের জন্য পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়, তাহলে আর কিউব ইকুয়াল টু হচ্ছে 160/20 ইকুয়াল টু কত? 8। তাহলে আর কিউব সমান যদি 8 হয়, আর সমান কত হবে? আর কিউব সমান যদি 8 হয়, এই সমান 2 কিউব, রাইট। তাহলে আর সমান হচ্ছে 2। এই আর সমান 2টা আমরা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো এক জায়গায় বসাইতে পারি। তা আমরা হচ্ছে আসো 1 নম্বরে বসাই। 1 নম্বরে যে আর মান যদি আমরা বসাই, তাহলে কত হইলো? আর সমান হলো 2। তাহলে 2 স্কয়ার a * 2 স্কয়ার ইকুয়াল টু 20। তাহলে কত আসে এখানের মধ্যে আমাদের? কত আসে? সো a * 4 ইকুয়াল টু 20। তার মানে a ইকুয়াল টু আসলে 5। 4 দ্বারা 20 কে ভাগ করলে 5। তাহলে আমাদের প্রথম পদের মান চলে আসলো। জিনিসটা করতে আসলে 40 সেকেন্ডের বেশি লাগবে না। আমি যেহেতু অনেক কথা বলছি সেজন্য তোমার একটু লম্বা লাগতেছে, কিন্তু বেসিক্যালি জিনিসটা 45 সেকেন্ডের বেশি 1 সেকেন্ডও লাগবে না। ওকে, শর্টকাট। শর্টকাট বলতে অপশন টেস্ট করে তুমি করতে পারো, কিন্তু তোমার এখানের মধ্যে সেক্ষেত্রে তোমার বরং টাইম আরো বেশি লাগবে। তুমি এখানে এর যে মান, যে অপশন গুলো দেয়া, তুমি সেগুলো দিয়ে তুমি ট্রাই করতে পারো, কিন্তু তোমার বরং সেক্ষেত্রে, কারণ তুমি অপশন করতে গেলে ধরো এর মানগুলো তুমি দুটো দেখতে হবে। 3 নম্বর পদ 20, আবার তোমার 6 নম্বর পদ 160, এবং তোমার কাছে ইয়ার মান নাই, আর যেহেতু মান নাই, সো তোমার টাইম বরং বেশি লাগবে। বুঝতে পারছো? বা শর্টকাট করে করতে পারো, নো প্রবলেম।
একটা গুণোত্তর অনুক্রমের সরি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটা মানে 48, পঞ্চম পদ হচ্ছে তোমার 3/4। আগের কত? আনসার কি? হ্যাঁ হ্যাঁ, আগের অঙ্কটার আনসার কি 8? না না, আনসার না, আনসার 5, আনসার 5। আমাদের আমরা কি করছিলাম, এ আর স্কোয়ার ইকুয়াল টু ছিল আমাদের 20, তাহলে এ ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 20। ওকে, তার মানে আমাদের এ ইকুয়াল এ ইন্টু 4 ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে ইকুয়াল টু কত, 5, 5। ওকে, আমাদের প্রথম পদ বের করতে বলছে, প্রথম পদে কিন্তু 5। আচ্ছা, সো এখন এখানে আমাদের আবার বলতে সাধারণ অনুপাত কত, এখানে আর মান জানতে চাইছে। তাহলে দেখো সিমিলার অঙ্ক কিন্তু, হ্যাঁ আমরা যেটা বলছিলাম বিসিএস গুলোতে এই অঙ্কটা আসছিল তোমার 37তম বিসিএস এ, এই অঙ্কটা আসছে আবার 35তম বিসিএস। তাহলে দেখো সিমিলার অঙ্ক কিন্তু, দুটো কিন্তু এ আর এর সূত্র থেকে। এক বিসিএস আর মান জানতে চাইছে, ওই বিসিএস এর মান জানতে চাইছে। সিমিলার অঙ্ক, একই জিনিস এখানের মধ্যে। হ্যাঁ, তো এখানে বলছে গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটা মানে হচ্ছে 48। তাহলে এখানের মধ্যে আমরা লিখতে পারবো এ আর 2 বিয়োগ 1 এগুলো হলো -48। আর পঞ্চম পদ তার মানে এ আর 5 - 1 এগুলো হচ্ছে আমাদের 3/4। আমাদের বলছে এখানের মধ্যে সাধারণ অনুপাতটা বের করি। তাহলে আমরা এখানে ইকুয়েশন ফর্ম করি। এখানে পাচ্ছি আমরা এ আর ইকুয়াল টু -48, এখানে পাচ্ছি আমরা এ আর টু দি পাওয়ার 4, এগুলো পাচ্ছি আমরা 3/4। এখন তুমি এটাকে ধরো 2 নাম্বার, এটাকে ধরো তুমি 1 নাম্বার, 2 নাম্বারকে তুমি 1 নাম্বার দ্বারা ভাগ করো। ওকে, আমরা এখানে আলাদা করে লিখি এ টু দি পাওয়ার 4, আর ওখানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3/4, 3/4। আর এ আর হচ্ছে আমার -48, তো এটা নিচে চলে যাবে 1/-48। ভাগ করতে সেজন্য উল্টায় গেছে, এটা তো বুঝতে পারছো তাই না? এই যে আমাদের -48, এটা হচ্ছে আমাদের, বুঝা গেছে এটা? এটা হচ্ছে আমাদের এই যে 3/4 ভাগ হচ্ছে যে -48, তো ভাগের জন্য আমাদের নিচে যে সংখ্যাটা সেটা উল্টায়া যায় ওখান থেকে। ওকে, আচ্ছা, তাইলে আমাদের এখানে পাচ্ছি আমরা আর কিউব, আর কিউব ইকুয়াল টু, তাহলে এখানের মধ্যে তোমার 3 16 48, তাহলে পাচ্ছি এখানের মধ্যে -1/64। এটা বোঝা গেছে? হুম, তাহলে -1/64 আমরা লিখতে পারবো -1/4 কিউব লেখা যাবে, তাই না? তুমি দেখো তিনটা -1/4 গুণ করলে -164 হবে, তুমি গুণ করো -1/4 ইন্টু -1/4 ইন্টু -1/4, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস, মানে তিনটা মাইনাস গেলে মাইনাস হয়। হ্যাঁ, এখানে 3 × 4 = 64 হয়। ওকে, তাহলে এখানে আমরা আর মান কত পাচ্ছি, আর মান পাচ্ছি আমরা -1/4। সমীকরণে 1 দিয়ে 2 কে ভাগ করা যাবে না? অবশ্যই ভাগ করা যাবে, যাবে না কেন? আমরা 1 দিয়ে তো 2 কে ভাগ করছি, 1 দিয়ে 2 কে ভাগ করছি, আর 4 উপরে লিখছি না আমরা, হচ্ছে যে 2 কে 1 দিয়ে তো ভাগ করছি। উল্টো করতে হবে, জিনিসটা একই আসবে, কিন্তু সেটা করতে গেলে খামাখা তোমার ইনভার্স আসবে, আর এখানে তোমার এক লাইন বাড়বে, তাই না? আমরা চাচ্ছি জিনিসটা সহজ করতে, বড়টাকে ছোট দ্বারা ভাগ করছি, একই জিনিস আসবে, রেজাল্ট একই আসবে। ওকে, তো আর মান পাচ্ছি আমরা -1/4। সো আর মান যে কোনো এক জায়গায় বসে দাও, আর মান হচ্ছে তোমার -1/4, মানে তোমার 4 বসে দেখো এর মান কত আসে, -1/4 বসাও, এর মান কত আসে? ও, আমাদের আরো মান তো বের করতে বলছে আমাদের, ও আচ্ছা, আরো মান বের করতে বলছে, তাহলে আমাদের এটাই সাধারণ অনুপাতে আমাদের বের হয়ে গেছে, এর মান জানতে চাই নাই। বুঝতে পারছো? ওকে, এটাই অ্যান্সার, রাইট, এখানে এটা জানতে চাইছে এখানে আমাদের। ওকে, সো আমরা একটু সমষ্টি নিয়ে একটু আমরা কথাবার্তা, হ্যাঁ
কিউবটা একটু বলেন কোন কিউবটা? -1/64। কেন বলছি তুমি এই যে -1/64 এটা সমান লেখা যাবে -1/4 ইন্টু -1/4 ইন্টু -1/4। 4 এর কিউব কত? 64 না? সেটাই তো করলাম এখানের মধ্যে। এই 64, এই যে এখানে আমি এখন লিখলাম যে -1/4 হোল কিউব। বুঝতে পারছো? মূলত তো 64 তোমার কিউব রুট হচ্ছে 4। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমি এখানে মাইনাস দিলাম। মাইনাসকে কিউব করলে কিন্তু মাইনাস আসে। হ্যাঁ, কিন্তু তুমি স্কোয়ার করতে তাহলে কিন্তু তোমার এটাকে রুট করা যাইতো না, এটাকে মাইনাস থাকলে তাকে রুট করা যায় না। যেমন আমরা লগের মধ্যে বলছিলাম না, ধরো একটা লগের হাইপোথেটিক্যালি, ধরো একটা লগের তোমার হচ্ছে যে বেজ যদি তোমার নেগেটিভ হয়, ধরো একটা লগের, ধরো আমি যখন লগের বেজ যখন আমরা 10 দিচ্ছি, তো এখন এই যে 100 কে যখন লগ করি কত আসতেছে এখানের মধ্যে? 2 আসতেছে, রাইট? এখন আমরা এখানে বলতে পারি যে এই 10 এর উপরে যখন আমরা কি এন্টিলগ করব, যখন আমরা এন্টিলগ করি তখন এই 10 এর উপরে কি এই 2টা পাওয়ার হয়ে যায়। আমরা বলতে পারি যে 10 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 100, রাইট? নেগেটিভ বেজ হলে সমস্যাটা কোন জায়গায় ওঠে আসলে? আচ্ছা, নেগেটিভ বেজ যদি আসে এরকম, সো তোমার নেগেটিভ আসলে প্রবলেমটা কোন জায়গায় হয়? প্রবলেমটা একটু বলি। ধরো তোমার, সো ধরো তোমার এখানের মধ্যে আমাদের এখানে এই বেসটা ধরো নেগেটিভ যে কোনো কিছু, ধরো নেগেটিভ এক্স, নেগেটিভ কোন একটা সংখ্যা, নেগেটিভ 2 3 4 5 নেগেটিভ কোনো একটা কিছু। হ্যাঁ, এখানে ধরো সে একটা সার্টেন মান আছে এখানের মধ্যে, তাহলে ওই লগটার মধ্যে এমন সংখ্যা থাকা উচিত, এটা যদি একটা কন্টিনিউয়াস যদি ফাংশন হয় সেখানে এমন সংখ্যা থাকবে না যার মান হাফ হবে। থাকবে কিনা? থাকা উচিত কিনা? ধরো বেজ নেগেটিভ থাকি, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, তাই না? আমার এখানের মধ্যে মানটা আমি একদম 1 2 3 4 5 6 7 অনেক কিছু পাবো, রাইট? সবই আমাকে এখানে পাইতে হবে এখানের মধ্যে। যেমন আমি যখন এখানে বেস 10 ধরতেছি, সো আমি এখানের মধ্যে সবই তো পাচ্ছি। এখানে যদি এটা যে 10 হয় তাহলে 1 পাচ্ছি, তাহলে লগ 10। এখানে যদি 100 হয় তখন আমরা এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি, তাই না? তাহলে আমরা 1 2 3 4 অনেক কিছু পাই, হাফও পাই মান, তাই না? অনেক কিছু আমরা মান পাইতে পারি। তো এখন ধরো তাহলে এই নেগেটিভ বেস হলো তো এখানে একটা মান এরকম হাফ পাওয়া উচিত, রাইট? কিন্তু সে হাফ পাইলে হাফের তো আমরা এন্টিলগ বের করতে পারবো না, তখন হয়ে যাবে তোমার এরকম যে -x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু এখানে ধরো ওয়াই। ওয়াই হাফ মানে কি? √ওভার -x ইকুয়াল টু ওয়াই, যেটা বাস্তবে পসিবল না, তাই না? আমরা নেগেটিভ সংখ্যার কি নাই? বাস্তবে কোনো রুট নাই। তাহলে এই প্রবলেম অ্যাভয়েড করার জন্য লগের সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে। লগের বেস কখনো কি হবে না? নেগেটিভ হবে না। দ্যাট ইজ লগের বেস এ অলওয়েজ গ্রেটার দেন 0। আরেকটা জিনিস হতে পারবে না, বলো তো সেটা কি? আরেকটা জিনিস হতে পারবে না, সেটা কি? লগের বেস 1 এর সমান হতে পারবে না। 1 এর সমান হতে পারলে কি সমস্যা সেটা দেখাচ্ছি না তোমাদেরকে। সো লগের বেস যদি নেগেটিভ হয় তাহলে অনেক প্রবলেম অ্যারাইজ করবে। 1 এর সমান হলো মহা সমস্যা অ্যারাইজ করবে। দ্যাটস ওয়াই লগের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তো বিসিএস এ খুবই ফান্ডামেন্টাল জিনিসপত্র আসে, তুমি দেখতে পাইছো। এই জিনিসটাই কিন্তু 40 বিসিএস আসছে, আরো একটা বিসিএস ও আসছে। এই শুধু সংখ্যা থেকে কোশ্চেন আসছে। তো যে লোক বুঝে যে এই যে লগের বেস জিনিসটা, তো সে এটা কখনোই ভুল করবে না। সাউন্ড নাই কেন? সাউন্ড নাই? তুমি শুনবা? নামাজ পড়ছো? নামাজ পড়ছো না? তো হাঁটতে যাবো। সাউন্ড আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন এখানে আমাদের সমষ্টি বের করি। তার আগে আমরা রিপিট করি সবাই, সূত্রটা মনে করার চেষ্টা করি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমাদের সমষ্টি Sn ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 ডিফার্স r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিফার্স r। বুঝলাম যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ হবে। ওকে, এখানে প্রথম 6টা পদের সমষ্টি আমাদের বের করতে বলছে। তা আমরা আগে দেখি এটা কি সমান্তর নাকি গুণোত্তর।
তাহলে দেখি এখানে হাফ থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের -1/2 হচ্ছে। আবার 1/4 থেকে হাফ বিয়োগ করলে না, তাহলে -1/2 হয় নাই। তাহলে বুঝতে পারছি সমান্তর না। তারপর দেখি এটা তাহলে গুণোত্তর কিনা আমরা একটু দেখি। দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি কত আসে রেজাল্ট? হাফ আসে। 3 নম্বর পদকে আমরা 2 নম্বর পদ দ্বারা আমরা ভাগ করি, তাহলে কত আসে আমাদের? তাহলে কত আসে? তাও হাফ আসে। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? মেহজামিন শোনা যাচ্ছে না বলতেছেন, তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ক্লিয়ার হয়ে নিলাম যে এটা হচ্ছে কোন ধারা। তাইলে 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করলে হাফ আসে, 3 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করলে হাফ আসে। তাহলে এটা কোন ধারা? এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গত ক্লাসে আসলে আমাদের উচিত ছিল যে প্রত্যেকটা ওইটা যে সমান্তর ধারা সেটা আগে কনফার্ম করার চেষ্টা করা। এখন যেহেতু আমার ক্লাসটা ছিল সমান্তর, তাহলে তোমরা দেখেই মানে তুমি চিন্তা ছাড়াই বলতেছো এটা সমান্তর, হ্যাঁ, কিন্তু পরীক্ষার কোশ্চেনে তো আর বলা থাকবে না সমান্তরের গুণোত্তর, তাই না? বলা থাকবে না, তোমাকে এটা চিনতে হবে। তাই প্রথম কাজটা হচ্ছে তোমাকে আগে চিনতে পারা এটা সমান্তর নাকি গুণোত্তর। নাহলে পরে তুমি গুণোত্তর ধারাকে সমান্তর ধারার সূত্র দিয়ে মিলাই দিয়ে আসবা, এবং তুমি যে ভুলটা করবা এটা পিএসসি জানে, পিএসসি ওখানে একটা উত্তর রাখবে ওরকম। এই গুণোত্তর ধারাটা সমান্তর ধারা ধরে একটা উত্তর রাখবে তারা অপশনের মধ্যে, তাহলে তুমি কমন পড়ছো বইলা বলাটা ভরাট করে দিয়ে আসবা। তো তোমার প্রথম কাজ হচ্ছে আগে দেখা এটা কি সমান্তর না গুণোত্তর। তাহলে প্রথমে আমরা কনফার্ম হইলাম এটা গুণোত্তর। ওকে, এখন আমরা গুণোত্তর যেহেতু আমরা কি সূত্রগুলো মনে করার চেষ্টা করি। তাহলে এখানে এর একটা মান আছে ও 1, আর হচ্ছে সাধারণ অনুপাত মান কত? মান হচ্ছে হাফ। অলওয়েজ 2 নম্বর পদকে 1 নম্বর পদ দ্বারা ভাগ করবা, মাথায় রাখতে হবে জিনিসগুলো। নাহলে পরে তুমি যে কামটা করতে পারো, তুমি 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করবা, তখন তুমি 2 আসতেছে এখানে অনুপাত, আসলে 2 না, এটা উল্টো হয়ে যাবে পুরো রেজাল্টটা। তাহলে আমরা এ এবং আর মান আছে, আর এন আছে কত? 6। সূত্রটা কি দাঁড়াবে আমাদের? সূত্রটা হচ্ছে আমাদের a1 মাইনাস, এখানে আর মান একের চেয়ে বড় না ছোট? একের চেয়ে ছোট। তাহলে আমরা 1 মাইনাস হাফের সূত্রটা ইউজ, 1 মাইনাস আর সূত্র ইউজ করব। তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার কত? 6। ওকে, আর নিচে হচ্ছে 1 মাইনাস আবারও আর। সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যদি আর এর মানটা একের চেয়ে বড়, ধর আর মান হলো 2, তখন লিখলাম আমরা যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 2 মাইনাস 1। তবে কি বুঝতে পারছো জিনিসটা? ফজিলাবিটা বুঝতেছো না? আচ্ছা, আগে ওকে দেখো, সূত্রটা হচ্ছে আমাদের a 1 ডিফার্স আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর। এখন ধরো আর এর মান হচ্ছে তোমার, আর এর মান হচ্ছে ধরো তোমার হাফ। তাহলে আর মান হাফ যেহেতু, তাহলে এটা একের চেয়ে বড় না ছোট? একের চেয়ে ছোট। তাহলে তখন তুমি সূত্রটা লিখবা a1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। অন্যদিকে আর এর মান যদি এরকম হইতো, ধরো আর মান আসছে তোমার 2, তুমি সূত্র লিখলা a, তো 1 মাইনাস আর লিখতা না, তুমি লিখতা আর টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হলো আর মাইনাস 1। বলতে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ হবে। 1 যদি ছোট হয় তাহলে 1 বিয়োগ হবে, 1 বড় হলে 1 থেকে বিয়োগ হবে, সিম্পল। কথাটা কি বুঝতে পারছো এবার? এখন এখানে হাফ হচ্ছে 1 হচ্ছে ছোট, তাহলে 1 থেকে হাফ বিয়োগ হবে, 1 মাইনাস আর হবে এখানে। তাহলে যদি আর বড় হইতো তাহলে আমরা আর টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতাম, নিচে আর মাইনাস 1 লিখতাম। ওকে, সো এখানে 1 এর মান হচ্ছে আমাদের 1 হবে, করে ফেলছো 63/32। ওকে, সো আমরা তাহলে করে ফেলি। তাহলে এখানে আমরা পাচ্ছি এর মান তো 1 আমরা পাচ্ছি। ওকে, 1 আর লিখতেছি না। তাহলে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 6 মানে কত? এই আমরা হচ্ছে এই হলো হাফ টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে উপরে তো 1 আছে, 1 এর উপর 6 দিলে 6ই হবে, আর 2 এর উপরে 6 দিলে, 2 এর উপরে যদি আমরা 3 দিলে 8, 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে 64, তাহলে 1/64। সো এখানে আসলো 1/64, নিচে 1 মাইনাস হাফ ইকুয়াল টু কত আসলো? হাফ আসলো। তাহলে আমরা উপর আসলো আমাদের 1 মাইনাস 1/64, সরি 1 মাইনাস 64, আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের
হাফ। সো আমরা এখন যদি হিসাব যদি করি 64 লসাগু, তাহলে 64 মাইনাস 1, আর এই হাফটা কি হয়ে যাবে, এটা উল্টায় যাবে। তাহলে কত হলো আমাদের, যদি কাটলে এখানে হচ্ছে আমাদের 32, তাহলে 63/32, 63/32। হিসাব কিতাবগুলো মুখস্থ করার কিছু না, কারণ হিসাব কিতাবগুলো তোমার জিন্দেগিতে পরীক্ষা কমন আসবে না, তোমাকে নিজে নিজে সবগুলো ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছো সবাই? কারা কারা বুঝো না বলো, কে না বুঝলে বলো। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। Okay. আর কোন ধারা আছে? হ্যাঁ, নিষেধ আগের স্লাইডটা, ও নিষেধ হিসাব নিকাশ গুলো করছি আর কি আমরা এখানে। এর মান হচ্ছে 1, হ্যাঁ, এর মান তো 1, আর 1 লিখলাম না। 1 মাইনাস এই যে হাফ টু দি পাওয়ার 6, হাফ টু দি পাওয়ার 6 মানে 1/64, হ্যাঁ। এই 1 কে পাওয়ার করলে তো 1, 2 কে 6 করলে 64 হয়। ওকে, আচ্ছা, তাহলে 1 মাইনাস 1/64 নিচে হলো হাফ। সো আমাদের এই 1 মাইনাস 1/64 আর হাফ, তো এটাকে করলাম, এই হিসাবটা করলাম, আর হাফ উল্টাই গেছে। হ্যাঁ, সূত্র ছাড়া করা যাবে এটা, সূত্র ছাড়া অবশ্যই করা যাবে। তো কেমনে করবা? সো তুমি সূত্র ছাড়া যদি করতে চাও তাহলে কেমনে করবা? সূত্র ছাড়া তুমি তখন করলা, আগে সূত্রটা এখন ব্যবহার হলো না কেন? কই সূত্র ব্যবহার হলো না কেন? সূত্র ব্যবহার করছি তো, সমষ্টি সূত্র ইউজ করছি না ফজলে রাব্বি। ফজলে এখানে তো আমাদের সূত্র তো একটাই ছিল, আমাদের গুণিত দ্বারা সমষ্টির সূত্র ছিল a ইন্টু 1 ডিফার্স r টু দি পাওয়ার n, 1 ডিফার্স r, এটা তো ছিল আমাদের সমষ্টির সূত্র। আচ্ছা, তুমি মনে হচ্ছে এটা বলতে চাইছো যে ভাই n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1, n তম পদটা বের করতে বলা নাই কোথাও আমাদেরকে। ওকে, আচ্ছা, যে ভাই সূত্র ছাড়া করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে সূত্র ছাড়া, কিন্তু খুবই সুবিধা হবে না। তুমি করো, একের লগে তুমি হাফ যোগ করো, 1/4 যোগ করো, তারপর তার লগে 1/8 যোগ করো, তারপরে 1/16 যোগ করো, তাহলে কত হলো? 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন হচ্ছে যে সবগুলো লসাগু করো, হ্যাঁ, লসাগু করো, লসাগু করে যোগ করো, ঠিক আছে। এখন এটা তো অল্প কয়েকটা তোমার পদ বলে তুমি এভাবে করতে পারতেছো, বেশি পদ হলে তুমি আসলে করতে পারবে না, তুমি অল্প পদ বলে করা যাচ্ছে, ঠিক আছে। যোগ করে ফেলবা কি, এখানে লসাগুলো 32, তাই না? এখন দেখো এখানে হলো 32 যোগ, এখানে 16 দুগুণে 32, 16, তারপরে এখানে 4টা 32, 8, তারপরে কত 4টা 32, 4, তারপরে 2, তারপরে 32 32। হ্যাঁ, 50টা বদলা করা যাবে না, রাইট। সাইমন যেটা বলছে যে 50টা থাকলে আর করা যাবে না এরকম। বলে এক দ্বারা ভাগ করতে বলছিলেন কেন? এক দ্বারা ভাগ করতে বলে নাই, বলছি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। প্রথম পদকে তুমি দ্বিতীয় পদ দ্বারা যদি ভাগ করো তাহলে তো হলো না, উল্টা করে ফেলছো তুমি জিনিসটা। সমান্তর ধারার মধ্যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, গুণোত্তর ধারার মধ্যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। ক্লিয়ার? তাই না? তোমার কোশ্চেনটা আমি পুরোপুরি এখনো ধরতে পারি নাই। আচ্ছা, কোশ্চেনটা একটু একটু মডিফাই করে লিখো, পুরোপুরি বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে বল ধারাটির অষ্টম পদ কত, আমরা একটু বের করে ট্রাই করি তো। অষ্টম পদ সবাই বের করে ট্রাই করি, সবাই সবাই একটু সবাই ট্রাই করি, কুইক। তৌফিকের হাফ আসছে, ওকে। এই তুমি যে ক্লাস করতে বসলা, খাতা কই তোমার? খাতা ছাড়া ক্লাস করতে কেন বসছো? শুধু তাকাই আছো স্ক্রিনের দিকে। এটাই ক্লাস, ম্যাথ ক্লাস হলো? তাহলে তুমি আনসার দিবে কিভাবে? খাতা নিয়ে বসো, সামনে একটা খাতা রাখো ভাই, একটা খাতা রাখো সামনে, যা বলি খাতার মধ্যে তার সাথে করে ফেলবা। শুধু স্ক্রিনের দিকে তাকাই আছে, এটা কি ক্লাস করা হইলো? এটা খাতা রাখো সবাই সামনে একটা। কাগজের দাম বেশি, নিউজ প্রিন্ট কিনো, নিউজ প্রিন্ট কিনো, একটা ইয়ে কিনো। ওকে, সো তাহলে এখানে মধ্যে আমরা প্রথমে আগে দেখি, এটা আমরা দেখি 32 থেকে 64 যদি বিয়োগ করি -32, 16 থেকে 32 বিয়োগ করলে তাহলে হচ্ছে -16, না এটা সমান্তর না। প্রথম বুঝে ফেলছি সমান্তর না,
তার মধ্যে গুণোত্তর কিনা দেখি। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, হাফ। 16কে 32 দ্বারা ভাগ করি, হাফ। তাহলে বুঝতে পারছি এটা গুণোত্তর ধারা, হ্যাঁ এটা গুণোত্তর, এটা গুণোত্তর। তাইলে এখন আসো, আমরা যেহেতু অষ্টম পদ বলছে, তাহলে সূত্র হচ্ছে এ আর অষ্টম মাইনাস 1, দিস ইজ অষ্টম পদ। হ্যাঁ ওকে, তাইলে এ হচ্ছে 64 আর আর মান কত, 32/64, আর মান হচ্ছে হাফ। তাহলে হাফ টু দি পাওয়ার 8 - 7 ইকুয়াল টু 7। তাহলে 2 যদি 3টা হয় তাহলে হলো 8, 2 যদি 4টা হয় তাহলে হচ্ছে 16, 2 যদি 5টা হয় তাহলে হচ্ছে 32, 2 যদি 6টা হয় তাহলে 64, 2 যদি 7টা হয় তাহলে হচ্ছে 128। তাহলে 64 ইন্টু 1/128, কাটাকাটি করলে তোমার 2, তাহলে হাফ। শোনো, অনেক লোক জানে সে যে কিছু জানে না, হ্যাঁ, আবার অনেক লোক জানে না সে যে কিছু জানে না। হ্যাঁ, তো যারা জানে সে যে কিছু জানে না তারা অনেক বুদ্ধিমান। তৃপ্তি যেহেতু বলছে ওর বুদ্ধি নাই, তো ওইটা বুঝতে পারছে ওর বুদ্ধি নাই, তার মানে ওর আসলে কি আছে, ওর আসলে বুদ্ধি আছে, ওর পক্ষে উন্নতি সম্ভব, যেহেতু বুঝতে পারছে ওর বুদ্ধি নাই। তাহলে ও এখন বুদ্ধি বাড়াতে উদ্গ্রীব হবে। কিছু লোক আছে ওরা জানেও না ওর যে বুদ্ধি নাই, তো ওরা বরং বেশি বিপদে থাকবে। হ্যাঁ, চলো আমরা এখন, এখানে আমাদের বলছে যে কোন পথ 8√2, তার মানে এখানে আসলে আমাদের n এর মান জানতে চাইছে। তাহলে আমরা এখন দেখি একটু, আচ্ছা এটা মনে হয় একটু হিজিবিজি লাগতেছে না? ওকে, হিজিবিজি লাগবে না, একটু স্পেস দিয়ে দিই। ওকে ঠিক আছে, এখন হিজিবিজি লাগতেছে না? ওকে, এটা হলো এরকম, আমি আমার এখানে ওই যে আমি ইকুয়েশন ফরম্যাটে লিখি নাই তো, এই জিনিসটা হলো এরকম। হ্যাঁ, মানে √2 এই যে এরকম। হ্যাঁ, এখন এরকম। তাসলিম কোনো তোর হার্ড লাগে? আচ্ছা, আজকে ক্লাস করে তোমাকে হার্ড লাগতেছে? আসলে আজকে ক্লাস করে হার্ড লাগতেছে না। আমাদের বলতেছে কেন ধারাটার কোন পথ 8√2। প্রথমে আগে আমরা দেখি সমান্তর কিনা। -1 থেকে 1/√2 বিয়োগ করছি, বিয়োগফল কত জানি না, কিন্তু বুঝতে পারতেছি এটা থেকে এটা বিয়োগ করলে যা আসবে এটা থেকে এটা বিয়োগ করলে তা আসবে না, এটা প্রথমে বুঝতে পারছি। হ্যাঁ, তো সো এটা সমান্তর না, প্রথমে বুঝে ফেলছি। তাহলে দেখি এটা গুণোত্তর কিনা। আর ইকুয়াল টু হাফ কেন হয়েছে? কোথায় কোথায় নিশাত? এখানে? আচ্ছা নিশাত, আর মানে যাকে আমরা বলি সাধারণ অনুপাত, ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। হ্যাঁ, তা দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দিয়ে ভাগ করো, তাহলে হাফ। 16কে 32 দ্বারা ভাগ করো, হাফ। পরপর সবগুলো হইতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আমরা দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে কত আসে ফল, অনুপাতটা কত আসে, কত আসে? দ্বিতীয় পদ হচ্ছে -1, প্রথম পদ হচ্ছে আমাদের 1/√2, তাহলে কত আসে -1 ইন্টু, এটা উল্টে যাবে √2, তাহলে কত আসে -√2। হ্যাঁ, -√2। তাইলে আমরা যদি ধরি যে এই ধারার বলতে কোন পদ 8√2, তাহলে আমরা যদি ধরি এটা হলে n পদ হলো 8√2, আমরা তাহলে ধরতে পারবো a আর n-1 ইজ ইকুয়াল টু 8√2, রাইট? এটাই তো আমরা ধরবো, এটা যে a আর n-1 ইকুয়াল টু কত দিছে, 8√2। যে কোন পদ 8√2, তার মানে আমাকে এখন n এর মানটা বের করতে বলছে, আমি তো কিছু বুঝে নাই। আচ্ছা আচ্ছা নাবিস্তা দেখো, এটা একটা ধারা যেখানে প্রথম পদ হলো 1/√2, তারপরটা হচ্ছে -1, তারপরে +√2। বলো তো এই যে +√2 কত নাম্বার পদ এখানে, এটা কত নাম্বার পদ, কত নাম্বার পদ? 3 নাম্বার পদ। ওকে, তাহলে এরপর আরেকটা পদ আসবে, এরপর আরেকটা পদ আসবে, এরপর আরেকটা পদ আসবে। আমাকে বলছে যে 8√2 কত নাম্বার পদ, 8√2 কত নাম্বার পদ। এখন n নাম্বার পদের সূত্র আমরা কি জানি, n নাম্বার পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1, ক্লাসের শুরুতে সূত্রটা বলছিলাম, রাইট? তাহলে আমরা যদি ধরি এটা আমাদের n নাম্বার পদ হলো 8√2, n এর মানটা বের করতে হবে। n নাম্বার পদ মানে কি, a r n-1, রাইট? a r n-1 8√2। এখন এর মান তো আমাদের কাছে আছে, এর মান কত
1/√2। এর মান হচ্ছে আমাদের কাছে 1/√2। আর আর মান কত? এই যে বের করলাম, আর মান কেমনে বের করে? আর মান বের করে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে যা আসে তাহাই আর মান। তাহলে আর মান আসছে -√2। এই হলো আমাদের -√2 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 8/2। এখন এই অঙ্কটা আমাদের সূচকের অঙ্কের মতো হয়ে গেছে। সূচকের অঙ্কের মধ্যে আমরা জানি যদি এরকম পাওয়ারওয়ালা ইকুয়েশন থাকে তাহলে আমরা বেস বেস সমান করতে হয় অথবা পাওয়ার পাওয়ার সমান করতে হয়। তো পাওয়ারের মধ্যে যেহেতু n আছে আমাদেরকে আসলে বেস গুলাকে এখন আমাদেরকে সমান করতে হবে। তাহলে আমরা এখন এখানে কিছু করা যাচ্ছে না, তাহলে এই হইলাম -√2 টু দি পাওয়ার n-1। যদিও এই হিসাব নিকাশ গুলো কোনো কাজে লাগবে না, কেন করে হুবহু কখনোই আসবে না। তাহলে এই যে 8√2 লগে এটা কি যে উল্টা পাশে যায়, এটা উল্টা যাবে তাই না? এটা এরকম 8√2 হয়ে যাবে, এটা এরকম উল্টা যাবে, রাইট? তাহলে -√2 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু আসবে √2 আর √2 গুণ করলে হলো কত? √2 গুণ করলে কত? একটা 2। তাহলে 2 লগে 8 গুণ করলে হচ্ছে 16। তাহলে আমরা পাচ্ছি এখন -√2 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 16। ওকে, তো 16 সমান তুমি কি লিখতে পারবা? লিখতে পারবা তোমার 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবা, রাইট? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবা। আচ্ছা, আর 2 কে যদি তুমি √2 লিখো তো √2 টু দি পাওয়ার কত লিখতে পারবা? 8, রাইট, 8 লিখতে পারবা। হ্যাঁ, কারণ একটা 2 মানে হচ্ছে দুটো √2, 2 মানে হচ্ছে √2 স্কয়ার। তার মানে তোমার এখানে 2 টু দি পাওয়ার 4 মানে এই √2 যখন লিখছো এই স্কয়ারের লগে 4 গুণ হয়ে 8 হয়ে গেছে, √2 টু দি পাওয়ার 8। ওকে, তাইলে আমি একটা বিষয় খুব কনফিউজ থাকি, যারা রেকর্ড দেখে সারাক্ষণ ওরা কি রেকর্ড দেখে হিসাব কিতাবগুলো বুঝে কিনা আদৌ, আমি এটা নিয়ে খুবই ওদের নিয়ে চিন্তিত থাকি যে ওরা তো কোনো কোশ্চেনই করতে পারে না। আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে এই যে 2 টু দি পাওয়ার 4 এর মধ্যে যদি মাইনাস দিয়ে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে মাইনাস দিলে? -2 টু দি পাওয়ার 4 সেম, তাই না? যে আমাদের পাওয়ারটা যদি জোর হয় তাহলে যত মাইনাস দিবা দিয়ে কোনো সমস্যা নাই, যেহেতু পাওয়ারটা জোর। তাহলে এখানে এই পাওয়ারটা যেহেতু জোর, তুমি জানো তুমি যত জোর মাইনাস দিবা, 4টা মাইনাস দিলে প্লাস, 8টা মাইনাস দিলে প্লাস, তাই না? তাহলে এখানে মাইনাস দিলে কোনো প্রবলেম নাই, যেহেতু বেস বেস সমান। তাহলে আমাদের পাওয়ার পাওয়ার কি গেছে? সমান হয়ে গেছে। তাহলে আমাদের n-1 ইকুয়াল টু যদি 8 হয় তাহলে n ইকুয়াল টু 9। আচ্ছা, আমাদের বলছে 9 তৃতীয় পদ দ্বারা করে দেখাবো অবশ্যই। তো তুমি দেখো তো 3 নম্বর পদ কত? √2। 2 নম্বর পদ কত? -1। তাহলে কত হইলো? -√2 হয়েছে কিনা? 9? বুঝতে পারছো? ওকে, এটা একটু সবাই মিলে করি তো আমরা, সবাই মিলে একটু করে ফেলি এটা। সবাই করে ফেলি, মন তাই না? বলো, এটা কোনো অফ আছে না? বলো। আপনি তো বলার অধিকার কেড়ে নিয়েছেন। হ্যাঁ, এখন বলো। হ্যাঁ, এটা সবাই মিলে করে ফেলি। মন তাই না? তোমার কোশ্চেন বলতে পারো না, তোমরা রান করতে পারো। মানে বাদ গেল আগের ম্যাথে, কোন ম্যাচটা বাদ গেল? স্যার মাইনাসের √2টা কিভাবে বাদ গেল ওইটা একটু বলেন প্লিজ আবার। আচ্ছা, মানে কোন লেভেলটা? আমি তো মুছে ফেলছি, এই লেভেলটা কিনা তোমার আমরা যখন বসাইছিলাম যে a আর n-1 ইকুয়াল টু 8√2, তাই না? তাহলে এখানের মধ্যে a ছিল আমাদের -√2 1/√2, আর মান ছিল আমাদের -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 8√2, রাইট? সো আমরা এই -√2 টু দি পাওয়ার n-1 এটাকে আলাদা রাখলাম। এটাকে যদি ওই বেশি নিয়ে যাই তাহলে এটা উল্টা উল্টা যাবে না? অথবা তুমি বলতে পারো যে আমরা উভয়পক্ষকে √2 দিয়ে গুণ করছি, বাস্তবে কি উভয়পক্ষকে √2 দিয়ে গুণ করছি, এটা বোঝা গেল তাই না? ওকে, তাইলে an-1, তাহলে এই যে √2 আর √2 গুণ করলে কত? একটা 2, 2 লোক 8 গুণ করলে কত? 16। তাহলে আমাদের আসলো এখানের মধ্যে এই যে -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 16। এখন আমরা এই 16কে লিখতে পারবো আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো, তাই না?
অথবা যদি 2 কে √2 আকারে যদি লিখি তাহলে √2 টু দি পাওয়ার 4টা কত হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো কিনা বলো, এতটুকু বুঝতে পারছো? সো -2 n - 1, তাহলে দেখো আমরা হচ্ছে √2 টু দি পাওয়ার 8। এখন আমাদের তো √2 হলে হবে না, এখানে আমাদের একটা মাইনাস লাগবে, এখানে একটা মাইনাস আছে। তুমি বল মাইনাস দিলে কোনো ক্ষতি আছে? পাওয়ার 8 আছে, মাইনাস দিলে কোনো ক্ষতি আছে? কিন্তু পাওয়ারটা 8 আছে, পাওয়ারটা যেহেতু জোর, তুমি মাইনাস দিলে কোনো ক্ষতি নাই, কারণ এটা প্লাস থাকলে যা হবে মাইনাস থাকলে তাই হবে। যেরকম তুমি -2 উপর স্কোয়ার দিলেও 4 আসবে, +2 উপর স্কোয়ার দিলেও 4 আসবে। এখানে মাইনাস দিলেও কোনো ক্ষতি নাই, যেহেতু আমার পাওয়ারটা জোর আছে। তাহলে আমাদের বেস সমান, তাহলে পাওয়ার সমান n - 1 = 8, তাহলে n = 9। বুঝছো এবার? হিসাব নিকেশগুলো আসলে তোমার এগুলো খুব মুখস্থ করে লাভ হবে না। কেন? কারণ আমার তো পরীক্ষায় এই অঙ্কটা আসবে না, কারণ এই অঙ্কটা আসলে না হচ্ছে আমি তখন হিসাব পত্রগুলো মুখস্থ করতাম, এটা তো আসবে না পরীক্ষায়। এই জন্য তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, যাতে করে পরীক্ষাতে ডিফারেন্ট একটা প্রবলেম আসবে সেটা যাতে সলভ করতে পারো। স্কুল পরীক্ষাতে আমরা এগুলো করতাম, স্কুল পরীক্ষা হুবহু ম্যাথ আসতো, বিশেষ কখনো হুবহু ম্যাথ আসবে না। এই জন্য আমাদেরকে হিসাব নিকেশগুলো মুখস্থ না করাচ্ছি, আমাদের নিয়মের উপর জোর দিতে হবে। ওকে, সো কত আসছে এখানের মধ্যে? প্রথম 18টি পদের সমষ্টি 3 9 27, 8 টু দি পাওয়ার 18। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেক বড় একটা কিছুই আসবে, রাইট। এবার তো অপশনের মধ্যে অনেক বড় কিছু লেখা থাকবে, অপশনের মধ্যে বড় অনেক কিছুই লেখা থাকবে। তাহলে এখানে আমাদের আমরা আগে দেখি এটাকে সমান্তর কিনে দেখি। 9 থেকে 3 গেলে 6, 27 থেকে 9 গেলে 18, তাহলে এটা সমান্তর না, সমান্তর না। তাহলে গুণোত্তর কিনা? 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 27 কে 9 দ্বারা ভাগ করলে 3, হ্যাঁ গুণোত্তর। গুণোত্তর এখন আমরা গুণোত্তর সিস্টেমে করব। তাহলে আমাদের এখানে এর মান হচ্ছে 3, আর আমার হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা হয় সেটা হলো 3। তাহলে এখানে আমরা সমষ্টি যে সূত্রটা কি লিখবো আমরা? a টু দি পাওয়ার 1 - r লিখবো, না হচ্ছে তোমার r - 1 লিখবো? আমাদের বলো আমাকে, তোমার হচ্ছে যে না, তোমার নাম ফজল রাব্বি, হ্যাঁ ফজল, বলো তো কি লিখবো এখানে? এখানে লিখবো আমরা r টু দি পাওয়ার n - 1, কারণ এখানে r মানটা 1 এর চেয়ে বড়, হ্যাঁ নিচে হবে r - 1। তুমি মানগুলো বসাও, এ হলো 3, আর মান হচ্ছে এখানের মধ্যে 3 টু দি পাওয়ার হচ্ছে 18 - 1, তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে 3 - 1। তাহলে কত আসলো এখানের মধ্যে? আমাদের আসলো 3/2, 3 টু দি পাওয়ার 18 - 1। ওকে, আপনি কি চলে গেছো? এটা একটু করে ফেলো তো, সবাই করে ফেলো। প্রথম পদ √5/2, সাধারণ অনুপাত √2/5, তৃতীয় পদ কত? আচ্ছা এখানে একটু আছে যারো, এটা হচ্ছে আমাদের, এটা হলো হচ্ছে এরকম। এই প্রশ্নটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা এখানে ব্র্যাকেট হবে না, এখানের মধ্যে ওকে, এই জিনিসটা হচ্ছে এই হোল রুট, হ্যাঁ এরকম, আর মানটা বড়, যেটা ছিল আমাদের সূত্র সমষ্টির a টু দি পাওয়ার 1 - r, এখানে n আছে, হয় এটা হবে, নাইলে a টু দি পাওয়ার r টু দি পাওয়ার n - 1 r - 1, হ্যাঁ এরকম হতে পারে। এখন যদি আর মান যদি বড় হয় একের চেয়ে, তাহলে এটা ব্যবহার করবা, আর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে এটা ব্যবহার করবা। এটা কি বুঝতে পারছো? কারণ এখানে দেখা যাচ্ছে 1 এর সাথে ওর বিয়োগফল দেখা যাচ্ছে, তাই না? দেখবো যে 1 বড় নাকি আর বড়। আর 1 হচ্ছে বড় হইলে তাহলে আর থেকে 1 বিয়োগ হবে, আর আর মান 1 হচ্ছে ছোট হয় তাহলে 1 থেকে আর বিয়োগ হবে। 1/√5 আসছে, ঠিক আছে। তাইলে এখানে আমরা, এখানে আমাদেরকে বলছে যে প্রথম পদ এর মানটা এখানে আমাদের দিয়ে দিছে কত, √5/2, আর সাধারণ অনুপাত আর মানটা দিয়ে দিছে কত, দিছে আমাদের √2/√5। তৃতীয় পদের সূত্র আমরা কি জানি? আমরা জানি তৃতীয় পদ সমান a r 3 - 1, তার মানে a r স্কয়ার।
তার মানে এর মান হচ্ছে আমাদের √5/2 আর মান হচ্ছে আমাদের √2/√5 হোল স্কোয়ার। তাহলে কত হয় √5/2 আর এখানে রুটের সাথে স্কোয়ার কাটাকাটি গেছে, তাহলে 2/5। তাহলে 2 কাটাকাটি গেছে, 5 মানে এখানের মধ্যে এই 5 মানে আসলে দুটো √5, 5 মানে হচ্ছে √5 ইন্টু √5। তাহলে এই 5 কে √5 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের একটা √5, রেজাল্ট হচ্ছে 1/√5। আচ্ছা, এখন আসো হোয়াট ইজ অসীম ধারা। অসীম ধারার মধ্যে আসি। ধরো তোমার একটা সংখ্যা হচ্ছে এরকম, অসীম ধারা করলে শেষ, অসীম ধারা করলে শেষ। ধরো প্রথম সংখ্যাটা হচ্ছে তোমার 2, হ্যাঁ, √5 কি করা থাক এটা বুঝি নাই। তৃপ্তি, এখানে এই 5 মানে দুটো √5 না, 5 মানে তো দুটো √5। এই যে 5 মানে আসলে কি, 5 মানে তো তোমার হচ্ছে √5 ইন্টু √5 না, মানে 5 মানে তো হচ্ছে তোমার √5 স্কোয়ার। তাহলে এই হলো 5, এখানে দুটো √5 আছে, এই √5 দিয়ে যদি কাটি তাহলে আর এখানে একটা √5 থাকে, কাটাকাটি মানে ভাগ করা, বুঝতে পারছো? ধরো তোমার প্রথম পদ হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে তোমার 8, তারপরটা হচ্ছে তোমার 16, তারপরটা 32, ডট 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 ইনফিনিটি। শুধু বাড়তেছেই তো বাড়তেছে। হ্যাঁ, আবার জিনিসটা হতে পারে এরকমও হতে পারে যে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 ডট 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 ইনফিনিটি। তো এখন এই দুটো ইনফিনিটির মধ্যে এইখানে আমরা যত ডানে যাব, এখানে সাধারণ অনুপাত কত, এখানে আর মান কত 2, রাইট, আর এখানে আর মান কত হাফ। ওকে, প্রথম ধারাটায় আমরা যত ডানে যাব তত বড় সংখ্যা পাতে থাকবো, যত ডানে যাব তত ডানে আমরা আমরা হচ্ছে বড় বড় সংখ্যা পেতেই থাকবো। আমাদের বলতে গেলে আবিষ্কার করছে কি, গণিত ভিতরে আবিষ্কার করছে। তো যত ডানে যাব বড় সংখ্যা পেতে থাকবো। তাহলে আমরা কত বড় পাবো সেটা আমি জানি না, শুধু বড় হতেই থাকবো শুধু। এই ক্ষেত্রে আমাদের পক্ষে কোনো যোগফল বের করা পসিবল হবে না, কোনো যোগফল আমরা বের করতে পারবো না। কিন্তু এরকম যদি হয়, ধরো 1, তারপর হাফ, তারপর 1/4, 1/8, 1/16, 1/32, মোটামুটি কিছুক্ষণ পরে দেখা যাবে ধরো তোমার 1/128, 1/256, এই সংখ্যাগুলির মান খুবই নেগলিজিবল লেভেলের। ধরো আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা, যে নেগলিজিবল মানে আসলে কি। ধরো তোমার হচ্ছে যে প্রথমটা হচ্ছে 1, হ্যাঁ, তারপরটা হাফ, তারপরটা 1/4, আমি দশমিক আকারে লিখে দিই সুবিধা হবে। প্রথমটা 1, তারপরটা 0.5, তারপরটা 0.25, তারপরটা 0.125, তারপরটা হচ্ছে 0.063, তারপরটা হচ্ছে 0.03 কত 032, তারপরটা পয়েন্ট, তুমি আর ছোট হয়ে থাকবে 0.16, ছোট হয়ে থাকবে। আচ্ছা, একটা সময় পাইতে পাইতে আমরা এরকম পাবো, সংখ্যাগুলো এরকম পাবো 0.0000 সামথিং, হ্যাঁ, তারপরটা আরো ছোট 0.0000 আরো সামথিং। হ্যাঁ, আচ্ছা, মানে এই ধারাটা যত সামনের দিকে যাবে তত কি সংখ্যাগুলো কি হতে থাকবে, ছোট হতে থাকবে। এটাকে বুঝতে পারছো কিনা নাকি বুঝতে পারো নাই? বুঝতে পারছো, মানে ছোট হতে থাকবে যত সামনের দিকে যাবো। তার মানে যত সামনে অসীমের দিকে আমি যাবো, আমার এটা নিয়ে কোনো চিন্তা নাই, কারণ অসীমের দিকে যাওয়া মানে জিনিসটা খুবই ছোট ছোট জিনিসপত্র পাবো। তবে একটা সার্টেন লেভেল পর্যন্ত এটা যে যোগফল, সে পুরো যোগফলটাকে প্রতিনিধিত্ব করে। ধরো তোমার একটা সার্টেন লেভেল পর্যন্ত যোগফল আসলো, সে তোমার ধরো তোমার হচ্ছে যে নেগেটিভ আসবে না, শূন্য আসবে। ধরো তোমার আসলো সার্টেন লেভেল পর্যন্ত যোগফল আসলো, ধরো তোমার হচ্ছে যে সে 20.5 আসলো। তো এরপর একটা তুমি হচ্ছে ধরো তোমার আসলো
ধরো তোমার 20.534 এরকম কিছু আসলো, হ্যাঁ 534। এরপর সংখ্যাটা হচ্ছে 0.00002। তো তুমি এলো 0.002 যোগ করো, তারপরে 0.00000 সামথিং, মূল সংখ্যাটা কি থাকবে? 2 ঘর পর্যন্ত বা 3 ঘর পর্যন্ত জিনিসটা কি আগের জায়গায় থাকবে। সঠিক কিনা কথাটা? বুঝো নাই? হ্যাঁ, মানে এত ছোট জিনিস পাবা, ওটা যোগ করলে কিছুই হবে না এখানের মধ্যে, ও 2 ঘর পর্যন্ত জিনিসটা একই থাকবে। ধরো 20.53 থাকবে, কারণ তুমি এখন ধরো 20.53 লগে তুমি সে 20.53 লগে তুমি যদি 0.00003 যোগ করো, কি হবে তোমার? 20.53, তারপরে হচ্ছে তোমার কত 03, এটা এরকমই থাকবে। তার লগে আবার তুমি 0.00001 যোগ করো, কি থাকবে হবে তা 20.5303 এরকমই হবে। 5 3 থেকে যাচ্ছে, ও ছোট সংখ্যা যোগ করলে কি হবে না কোনো কিছু তোমার এখানের মধ্যে প্রবলেম নাই। তার মানে এখানে যোগফলটা বের করা পসিবল, এটা যোগফল বের করা এখানের মধ্যে পসিবল। তাহলে সে পসিবল, তো সেই যোগফলটা আসলে কত হবে? এই ধারাগুলো বলো অসীম ধারা, হ্যাঁ, মানে যেটা একদম তোমার এটার শেষ না, সামনের দিকে যাইতেছে তো যাইতেছে তো যাইতেছে, এগুলোকে বলা হয় অসীম ধারা। সো এই অসীম ধারার ক্ষেত্রে তাহলে আমরা যে একটা সূত্র শিখছিলাম, আমরা সূত্রটা ছিল আমাদের ধারা সমষ্টির সূত্রটা ছিল কি? a টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, রাইট? আচ্ছা আমি এখানে লিখি, এখানের মধ্যে ধরো a টু দি পাওয়ার, হ্যাঁ 1 মাইনাস r টু দি পাওয়ার n আর 1 মাইনাস r, এটা ছিল সূত্রটা সমষ্টির সূত্র। এখন ধরো আমরা যখন অসীম ধারা বলতেছি, এই আর মানটা কত কত হইতে হবে? একের চেয়ে কি হইতে হবে? ছোট হইতে হবে, রাইট? একের চেয়ে ছোট হইতে হবে। ধরো তোমার হাফ হইতে পারবে, 1/3 হইতে পারবে। এখন আমরা যদি এন এর মানটা ধরো 1000 দিলাম, হাফ টু দি পাওয়ার 1000, এই মানটা কেমন হতে পারবে বলে তোমার ধারণা? ধরো 1000 মতো সমষ্টি যদি বের করি, মানটা কেমন হবে? অনেক বড় হবে নাকি অনেক ছোট হবে? খুবই ছোট একটা কিছু, নেগলিজিবল, অনেক ছোট হবে, তাই না? আমি 2000 করে দিই, পাওয়ার আরো ছোট হবে, পাওয়ার 1 কোটি করে দিই আরো অনেক ছোট হবে। এটা তো একদম মানে এমন ছোট ছোট, এটা হচ্ছে তোমার এটা আর খুঁজে পাওয়া যাবে না, এত ছোট হবে। তার মানে আমরা এই আর টু দি পাওয়ার এন এর মান এত ছোট হবে, এটাকে আমরা ওভারলুক করতে পারি, এটাকে আমরা এত ছোট হবে এটাকে আমরা ওভারলুক করতে পারি। তুমি নিজে ট্রাই করে দেখো না, তুমি দেখো তুমি হাফের উপরে তুমি শুধু হাফ, তুমি 100টা হাফ গুণ করো, তুমি দেখো কত হয় মানটা, দেখবে একদম কত ছোট হয়ে গেছে, 0.00000000 এরকম কিছু একটা, তোমার খাতা জায়গা হবে না, এত ছোট হবে। শূন্য লিখতে লিখতে জায়গা হবে না। এটাকে আমরা যদি ওভারলুক করি, তাহলে যে সূত্রটা আমাদের a টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, এটা শূন্য একদম, এটা একদম শূন্যের কাছাকাছি, এটা শূন্যই ধরি আমি এটাকে। তাহলে কত হলো আমাদের এখানের মধ্যে? এটা হলো a, এখানে থাকলো আমাদের 1 মাইনাস r। এই হয়ে গেল কি সমষ্টির সূত্র। তুমি যদি কিচ্ছু না বুঝো কোনো সমস্যা নাই, সবই ভুলে যাও, কোনো অসুবিধা নেই। এখানে 1 মাইনাস r এর মান তো ওই শূন্য হয়ে গেছে ওইটা, তাহলে আর 1 থাকলো, গুণ করলে a থাকে। সূত্রটা কি বোঝা গেছে? সূত্র বুঝতে পারছো? কে বুঝো নাই? আচ্ছা, তো আমরা আসো, আমরা এখন তাহলে আমাদের আমরা আমরা হচ্ছে ওকে, তুমি না বুঝলে সমস্যা নাই, তুমি হচ্ছে যে সূত্রটা মনে রাখতে পারো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে a বাই 1 মাইনাস r। হ্যাঁ, পরে গোটা দেখলে তোমার জিনিসটা বুঝতে পারবা। সো আমরা শুধু অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি হচ্ছে প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস r, এই সূত্রটা শুধু তুমি মনে রাখো। যদি সূত্রটা বুঝে থাকো, এটা হলো প্রথম পদ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, যদি বুঝে থাকো এই অসীম ধারার সমষ্টিটা বাইর করো, সবাই সবাই বাইর করো। যে আগে বের করতে পারবা ওর জন্য রয়েছে পিটু এর সৌজন্যে একটা সেরকম একটা উপহার, অনেক দামি একটা উপহার, যে সবার আগে বের করতে পারবা। আদিল বলছে 1, উচ্চ বলছে মাইনাস হাফ, এটা যে বাইর করতে পারবো ওকে তো আমি হচ্ছে তোমার অনেক দামি একটা পুরস্কার দিব, সেই রকম দামি পুরস্কার দিব।
কেন যাবে না? কারণ আর এর মান গ্রেটার দেন 1, আর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি বের করা যাবে সমষ্টি? যারা বের করছো তারা পরিশ্রম করছো, তো অনেক তোমাদের থ্যাংক ইউ, পরিশ্রম করছো তোমরা, কিন্তু আসলে এটা একটা পরিশ্রম হয়ে গেছে, আসলে এটা সমষ্টি বের করা যাবে না, এটা সমষ্টি নাই, বের করা যাবে না, এটা এটা অসীম দ্বারা তুমি, এটা তো বড় উচ্চ ক্রমান্বয়ে। হ্যাঁ, ওকে। কেন? আর মানে আগের চেয়ে বেশি, আর মানে আগের চেয়ে বেশি হলে তুমি আসলে লজিক্যালি কেমন যোগ করবা? আর আবার 16, 32, 64, 128, তুমি কোটি কোটি আসবে, এগুলো তুমি যোগ করবে কি হবে? আগের কথা আর মান যদি আগে ছোট হইতো, তুমি যত সামনের দিকে যাও এত ছোট আসবে, ওগুলো তুমি বাদ দিয়ে দিবে, বাদ দিবা, কোনো সমস্যা নাই। যত সামনের দিকে আসবে তত ছোট হবে, এই ছোট গুলোকে তুমি বাদ দিতে পারো, এত ছোট তারা, ওগুলো বাদ দিতে পারো, নো প্রবলেম, মূল যোগফলে কোনো প্রভাব পড়বে না। মেজামিন কষ্ট করে ওকে বলছে, ও বিশ্বাস হতে চাচ্ছে না যে এটা, না ও বিশ্বাস হতে চাইতেছে না, তাই না, যে ভাই এটা কেমন, এটা কয়, এটা জিনিসটা আসলে কি, ওর মানে বিশ্বাস হচ্ছে না, ওর ও কষ্ট করে ওকে বলতেছে। তাহলে এটা বের করি আমরা, এটা বের করি আমরা একটু, তাহলে তাহলে আগে দেখবা আর এর মান কত, আগেরটাই আর মান 2, তুমি 2 কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে তোমার মান হচ্ছে 2। নাফিসা বলছে কেন বের করা যাবে না? নাফিসা তুমি এটা, তুমি তো শেষ করতে জানো না তুমি, তারপর প্রথমটা 1, তারপরে 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16, তারপরটা 32, তারপরটা 64, যত সামনের দিকে যাও তত কি হচ্ছে তোমার এখানের মধ্যে সংখ্যাটা বড় হচ্ছে। তো এগুলো তুমি তো এটা লেন্স কত বড় হইতে পারে, হ্যাঁ, তুমি কেমনে করবা? কিন্তু যদি এরকম হইতো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 প্লাস 1 বাই কত 64 1/128, হ্যাঁ, তো তুমি ধরো যত সামনের দিকে যাবা এগুলো সব এত ছোট ছোট সংখ্যা আসতেছে, 0.000000, এগুলো সব, এগুলো সবগুলো একসাথে যোগ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, হুম, রাইট। আর মানে যদি আগে ছোট হয় তাহলে সেটা বের করা যাবে অসীম সমষ্টি। এটা সামনের দিকে যত যাবে যা, আর হচ্ছে ছোট হইলে, একের চেয়ে যদি ছোট হয় এগুলো সব শূন্য হচ্ছে ছোট, আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, এখানে আমার এর মান হচ্ছে হাফ, আর এর মান হচ্ছে আমাদের কত, আর মান কত আমাদের, সেকেন্ডটাকে আমরা যদি প্রথমটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের আর মান চলে আসবে, তাহলে কত, আর মান হচ্ছে মাইনাস হাফ, আর হচ্ছে মাইনাস হাফ, আর এ হচ্ছে শুধু হাফ, সমষ্টি হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 1 মাইনাস আর, তাহলে এর মান হচ্ছে আমাদের হাফ, আর 1 মাইনাস আর মান হচ্ছে আমাদের মাইনাস হাফ, তাহলে আমাদের উপরে হইলো আমাদের হাফ, নিচে হইলো আমাদের 1 প্লাস হাফ, এই হইলো আমাদের হাফ, আর এখানে হচ্ছে আমাদের 3/2, 3/2, তাহলে আমরা 3/2 কি হয়ে গেল, এটাকে আমরা উল্টাই দিলাম, উল্টা দিলে আমরা 2 কাটাকাটি গেল, ইকুয়াল টু 1/3, সো রেজাল্ট হচ্ছে 1/3। আচ্ছা, পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে আমরা মূলে দিয়ে ভগ্নাংশে কনভার্ট করব, সেটা অসীমতক সমষ্টির মধ্যে পড়ে, তবে অসীমতক সমষ্টি না করে আমি তোমাদেরকে সরাসরি বের করাটা শিখিয়ে দিচ্ছি। 12 দশমিক ধরো তোমার হচ্ছে 12531 পৌনঃপুনিক, হ্যাঁ এটাই শেষ, এটাই শেষ পৌনঃপুনিক। মানে কি আসলে, মানে এরকম 12.531 এরকম, এটাকে আমরা এই যে 531 বারবার রিপিট হচ্ছে এই জন্য লিখলাম আমরা 531, উপরে লিখলাম পৌনঃপুনিক। হ্যাঁ, এটাকে আমি ভগ্নাংশ থেকে কেমন কনভার্ট করব? সো 12 দশমিক আমরা কত লিখছি, 12, আর 531 পৌনঃপুনিক, এই পৌনঃপুনিককে বলা হয় আবৃত, হ্যাঁ, যেহেতু উপরে ক্যাপ আছে, টুপি আছে, আর এই 12কে বলা হয় অনাবৃত। ওকে, এখন তুমি এটা কিভাবে তুমি ভগ্নাংশে কনভার্ট করবা, সমান চিহ্ন দাও, যত ঘর আবৃত, যত
ঘর আবৃত ততটা নাই, প্লাস যত ঘর অনাবৃত ততটা শূন্য। তারপরে লিখবা দশমিক বাদে, দশমিক বাদে পুরো সংখ্যা, পুরো সংখ্যা মাইনাস আবৃত বাদে বাকি অংশ, শুধু অনাবৃত না বাকি অংশ। গুণিত দ্বারা সমষ্টির সূত্র আর অসীম দ্বারা সমষ্টির সূত্র এক মনে হচ্ছে? হ্যাঁ স্যার ভাই, এক তো অবশ্যই এক না। আমাদের গুণোত্তর ধারা, অসীম ধারা তো গুণোত্তর ধারাই। সূত্র হচ্ছে a টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। অসীম ধারার ক্ষেত্রে এই মানটা হয়ে যাচ্ছে শূন্যর কাছাকাছি, তার মানে আমরা কি দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 1 মাইনাস শূন্য 1 মাইনাস শূন্য, সরি 1 মাইনাস r, এখানের মধ্যে 1 মাইনাস r, কারণ r টু দি পাওয়ার n সমান শূন্যের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আমাদের a বাই 1 মাইনাস r। ধরি আমরা n এর মানে 1000, আর মানে হচ্ছে হাফ, তার মানে হাফ টু দি পাওয়ার 1000 মানে তো প্রায় শূন্যের কাছাকাছি না? কাছাকাছি মানে কি, তো একদম শূন্যই ধরা যায় এটাকে। আচ্ছা আমরা আগে আলোচনা, আমরা পরের আলোচনা ফিরে আসি। ওকে ভাইয়া, জিনিসটা বুঝতে পারি নাই। আচ্ছা আসলে বোঝাই, দেখো বলছিলাম যত ঘর আবৃত ততটা নয়। আবৃত কয় ঘর এখানে? আবৃত কয় ঘর? 9 ঘর, সরি 3 ঘর, তাহলে 3টা 9, 9 9 9 প্লাস যত ঘর অনাবৃত ততটা শূন্য। অনাবৃত কয় ঘর এখানে? 2 ঘর, তো 2টা শূন্য। দশমিক বাদে পুরো সংখ্যা, পুরো সংখ্যা লিখি তাহলে আমি 1 2 1 2 5 3 1 বিয়োগ আবৃত বাদে বাকি অংশ। আবৃত হইলো এটুকু 5 3 1, বাকি অংশ কত? 1 2 1 2 হয়ে গেছে। আচ্ছা আমি তোমাদের একটা সহজ থেকে একটা করতে দিই, একটা তোমাদের একটা ইজি দেখে এটা করতে দিই। হ্যাঁ অনেক ছোট, আচ্ছা অনেক ছোট একটা করতে দিই। ওকে তো 0.12 পূর্ণগুণিক, এটা করো, এটা করো দেখি। সবাই করো এটা, 12 বা 4 বা 33। ওকে যারা করতে পারো নাই, দেখো 2 ঘর আবৃত, তাহলে 2টা 9, অনাবৃত কোনো ঘর নাই, মানে শূন্যতার প্রশ্ন আসতেছে না, শূন্যতার কোনো প্রশ্ন আসতেছে না। আমি এখন দশমিক ছাড়া পুরো সংখ্যা লিখবো 12 মাইনাস আমাদের হচ্ছে যে আবৃত বাদে কি আছে? আবৃত বাদে কিচ্ছু নাই, শূন্য আছে শুধু, তার মানে আমাদের 12/99, 3 দিয়ে কাটলে 33, 3 দিয়ে কাটলে 4, 4/33। ওকে আপনি সিস্টেমে বলছেন এটা কিন্তু সঠিক কিনা তো বিশ্বাস দিচ্ছে না, তাহলে এটা করো দেখি 6.6 পৌনগুণিক, এটা করো দেখি 6.6 পৌনগুণিক, 6.6 পৌনগুণিক, এবার করো। এটা মেন্টাল অ্যাবিলিটিতে আসতে পারে, 60/9 or 20/3, রাইট। সো আমরা যারা পারি না তারা করি, এখানে যত ঘর আবৃত ততটা 9, যত ঘর অনাবৃত ততটা শূন্য, তাহলে আমাদের এখানে কোনো অনাবৃত কোনো ঘর নাই, তাহলে শূন্য এখানে আসতেছে না। অনাবৃত মানে দশমিকের পরে কতগুলো পৌনগুণিক ছাড়া আছে যেটা অনাবৃত, সেরকম কিছু নাই, তাহলে শূন্য দিচ্ছি না। দশমিক ছাড়া পুরো সংখ্যা লিখলাম 66 মাইনাস আবৃত ছাড়া বাকি অংশটুকু 6, তাহলে হচ্ছে তোমার 60/9, 3 দিয়ে কাটলে হলো 3, এ হলো তোমার কত? 20। 20 কে 3 দ্বারা ভাগ করো, এটা আসে কিনা দেখো। 20 কে 3 দ্বারা ভাগ করো, সো 20/3, হ্যাঁ 3 6 18 2.0, 3 6 18 2, তাহলে 0 3 6 18, হ্যাঁ 2, তাহলে হচ্ছে যে 0 3 6 18 আজীবন আসা থাকবে। হ্যাঁ তাহলে দেখো 6 6 6 6, তো কত সঠিক আছে তাই না? মেয়াদ আসছে, ওটা একটু বুঝে দেন কোনটা আসছে 43-তে। 69
ধারার মেন্টালটা প্রশ্ন লিখো তো। আচ্ছা ঠিক আছে, তুমি টেলিগ্রাম গ্রুপে দাও। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। হাত মিনিট ভুল ছিল, আচ্ছা হইতে পারে, ভুল থাকতে পারে, এরকম বিশেষ প্রশ্ন দুই একটা ভুল থাকতে পারে, চিন্তার কিছু নাই, দুই এক নম্বরের জন্য কারো প্রিলিমিস হয় না।